বেরিয়ে পড়েছি, যাচ্ছি বেলপাহাড়ি। দীর্ঘদিন বাড়িতে বন্দি হয়ে থাকার পর সকলেরই তো মন ছটফট করছে একটু বেরিয়ে পড়ার জন্য। তো একটা সুযোগ এসে গেল। আমার এক জুনিয়র কলিগ বেলপাহাড়িতে থাকে, যাচ্ছি তার কাছে। ইচ্ছে আছে একটু ঘুরে দেখব বেলপাহাড়িতে কি কি দেখার আছে। সে ব্যাপারে জানার জন্য তো 100টা ইউটিউব ভিডিও আরও রয়েছে, ফলে কি দেখবো না দেখবো সে আর আগে থেকে বলে লাভ নেই। যা দেখবো তার মধ্যে থেকে যেটুকু দেখানোর মতো মনে হবে নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা জানেন যে আমি ঠিক প্রথাগতভাবে বেড়ানোর ভিডিও তৈরি করি না। আমার ভালো লাগা, আমার মন্দ লাগা সেগুলোকেই তুলে ধরি আপনাদের সামনে। আর ইচ্ছে আছে পরের দিন সেখান থেকে পুরুলিয়া চলে যাওয়ার। একটা জায়গা, থাকার জায়গা অবভিয়াসলি লাগবে, তো সেইটার একটা খোঁজ পাওয়া গেছে। যদি সেটা সব ঠিকঠাক থাকে তাহলে আগামীকাল বেলপাহাড়ি থেকে বেরিয়ে বান্দোয়ান হয়ে, সুতানের জঙ্গল বান্দোয়ান হয়ে, বড়াবাজার বড়াভূম হয়ে চলে যাব মাথাবুরুর কাছে। আর সেখান থেকে পরের দিন আবার অযোধ্যা অঞ্চলটা ঘুরে দেখার চেষ্টা করব। যা দেখবো আপনাদেরকে অবশ্যই দেখাবো। ততক্ষণ আপনারা দেখতে থাকুন, আমি গাড়ি চালাতে থাকি। এসে পৌঁছে গেছি গারাসিনী পাহাড়ের একেবারে নিচে। সময় হয়ে গেছে বিকেল 4টে, ফলে জঙ্গলের মধ্যে আলো অনেক কমে এসছে। এই রাস্তাটা আমি আপনাদেরকে দেখিয়েছি, একদম নির্জন, চতুর্দিকে খালি শালপিয়ালের জঙ্গল। আর আরেকটু আগে আসতে পারলে হয়তো ভালো হতো, যাই হোক এ নিয়ে ভেবে লাভ নেই। অসম্ভব একটা নিস্তব্ধতা। যদি আপনাদের কাছ পর্যন্ত পৌঁছয় তাহলে পাখির ডাক শুনতে পাবেন। অনেক দিন পরে বাড়ির বাইরে এসে কোথাও একটা জোরে কথা বলতেও একটা কেমন কুণ্ঠিত বোধ হচ্ছে। সেই যেমন মনস্ট্রিতে ঢোকার আগে হয়, ঠিক সেই রকম দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আমি
এই যে গারাসিনী পিছনে আশ্রম, আমাদের গাড়ি এখানে রেখে দিয়েছি, পিছনে আশ্রম, তার পাশ দিয়ে উঠে গেছে পায়ে চলা পথ, পাহাড়ের মাথায় উঠবো। কয়েকজন আমাদের সঙ্গে আছে, তারা এগিয়ে গেছে অলরেডি। ওপরে শুনেছি একটা গুহা আছে, একটা রক কাট শেল্টারের কথা আমি শুনেছিলাম, কিন্তু আগে আসিনি, ফলে আমি নিশ্চিন্ত নই, বা লোকালিও খুব একটা এই বিষয়ে জানেন। একটা গুহার কথা সবাই বলছে, কীরকম গুহা দেখবো, দেখানোর মতো হলে নিশ্চয়ই দেখবো। ফলে আর দেরি করতে পারছি না, মানে আমার অনেক দিন বাদে এরকম জঙ্গলে এরকম জায়গাতে এসেছি, তো একটা অদ্ভুত ইম্পেটাস ফিল হচ্ছে ওপরে না যাওয়া পর্যন্ত। চলুন আমরা বেরিয়ে পড়ি। এই উপরের এই অংশটাকে গারাসিনী আশ্রম বলে। আশ্রমে ঢুকছি না এখন। এখানে একটা খুব সুন্দর মেলা হয় অঘ্রাণ মাসে, তো সেই সময় প্রচুর লোকজন আসে, অনেকে থাকার জায়গাও আছে, তবে এমনি সময় থাকার বন্দোবস্ত পাওয়া যায় না। তবে বেলপাহাড়িতে থেকে এই জায়গাটা ঘোরাটা খুবই সহজ শুদ্ধ। আর সামনে একটা পবিত্রা গেস্ট হাউস নাকি একটা দেখছিলাম, সত্যি জায়গাটা অসাধারণ। পরে কোনো এক সময় এসে থাকার ইচ্ছে রইল। এই যে সত্যানন্দ সন্ন্যাস আশ্রম, যাই হোক এখন ঢুকছি না। জঙ্গলের মধ্যে আলো কমে এসছে, ভীষণভাবেই কমে এসছে। এটা খুব গুরুত্বপূর্ণ। দুঃখের বিষয় যে আমাদের পর্যটকরা প্রায়ই এসব ভুলে যান। আমার প্রত্যেকের কাছে একটাই আবেদন থাকে সব সময়, আজও সেটাই বলবো, যে বেড়াতে যান, ছবি তুলে নিয়ে আসুন। ছবি তুলতে না পারলে স্মৃতিটুকু নিয়ে আসুন সঙ্গে প্লিজ। যেখানেই যাবেন, পাহাড়ে যান, সমুদ্রে যান, শহরে যান, নোংরা করবেন না। আমরা অনেক সময় কি করি, আমরা একটা নিম্বি সিনড্রোমে ভুগি, নট ইন মাই ব্যাকইয়ার্ড সরি। ফলে আমরা ভাবি কি হয়েছে, সবাই ফেলছে তো, আমার এই একটুতে কি ক্ষতি? না, একটুতে অনেক ক্ষতি। একটা মানসিকতার ক্ষতি, একটা আন্দোলনের ক্ষতি, পরিবেশকে সুস্থ রাখার আন্দোলনের ক্ষতি, পরিবেশকে নির্মল রাখার আন্দোলনের ক্ষতি। ফলে যত কষ্টই হোক, ওই চিকলেটের র্যাপারটা, চকলেটের খোসাটা, রাংতাটা পকেটে পুড়িয়ে আনবেন, এটুকুই অনুরোধ রইল। এখানকার রক টাইপটা ইউনিক। এই যে পাথরগুলো, দুঃখের বিষয় এখানে এইসব লিখে ফেলেছে, কিন্তু এই পাথর টাইপটা বা এই যে পাথরটা, এগুলো কিন্তু ইউনিক। অ্যাকচুয়ালি এই যে অংশটাতে আমরা আজকে ঘুরে বেড়াচ্ছি, আজকে মালভূমির একটা অত্যন্ত ক্ষয়িষ্ণু অংশ। একটু দম নিয়ে নি। আসলে এই যে পাথর, এগুলোর বেশিরভাগই সৃষ্টি হয়েছে আর্কিয়ান যুগে, এবং এরা হাইলি ক্রিস্টালাইন মেটামরফিক্স। অজস্র পাথর আছে, যেমন এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে ফলিয়েশনগুলো তৈরি হয়ে গেছে, তার মানেই হচ্ছে এগুলো এই মুহূর্তে আমরা পচা পাথর বলতে পারি, এগুলো ফিলাইট পরিণত হয়েছে। তো আর্কিয়ান যুগের মূলত গ্রানাইট, তার থেকে নাইস থেকে আস্তে আস্তে ফিলাইট, এই যে মেটামরফিজমটা এখানে খুব স্পষ্ট। আর তার উপরে আর একটা জিনিস ঘটেছে,
এই জায়গাগুলোতে প্রচুরবার ফল্টিং হয়েছে, প্রচুরবার এখানে আপ অ্যান্ড ডাউন থ্রো হয়েছে, যার ফলে কি হয়েছে লোকালাইজড চেঞ্জেস এসছে। ফলে কিছু কিছু সময় লোকালি পাথর গলেছে। এই যেমন দেখুন, দেখাই এটা, এই যে ভেতরে একটা দাগ দেখা যাচ্ছে, এটা কিন্তু ফ্লোয়ের চিহ্ন। এই ফ্লোটা বলছে যে এই পাথরটা একসময় লোকালি প্রচণ্ড চাপে এবং তাপে গলেছে এবং তার ভিতরকার যে মিনারেলস সেগুলো একটা সান্দ্র অবস্থাতে তার ফ্লো হয়েছে, এবং সেইটাই আজকে কিন্তু পাথরের গায়ে কালের চিহ্ন বহন করে চলেছে। আজকে আমরা সেটা দেখে চিনে নিতে পারছি। যাক, এত সব কথায় জায়গাটা দেখার উদ্দেশ্যটাই না নষ্ট হয়ে যায়। খুব ফিকে লালচে রোদের আভা, পাহাড়ের গায়ের যে পাতলা জঙ্গলের আবরণ ভেদ করে পথের ওপর এসে পড়েছে। Ishan, how are you? Good. Come. চমৎকার। অনেকদিন বাদে একটা চমৎকার হাঁটাহাঁটি হচ্ছে। অলমোস্ট উঠে এসেছি পাহাড়ের মাথায়, আর অল্প একটু আছে, চলুন বাকিটা শেষ করি। কটার সময় বেরিয়েছিলাম? সূর্য অলমোস্ট অস্ত যাওয়ার পথে। রিয়েলি ব্রিলিয়ান্ট ভিউ, ব্রিলিয়ান্ট ভিউ। খুব অবস্কিওর্ড, কিন্তু একের পর এক পাহাড়ের সারিগুলো দেখতে পাওয়া যাচ্ছে, তার পিছনে একটা ফলস হরাইজনে সূর্য অস্ত যাচ্ছে। আমি রাঁচিতে দেখেছি, নেতারহাটে, অ্যাকচুয়ালি রাঁচিতে না, রাঁচি প্লেটের ওপরে দেখেছি নেতারহাটে এই ধরনের ফলস হরাইজনের ওপরে সূর্য অস্ত যাওয়া। আমার ধারণাই ছিল না যে এখানেও সেই ঘটনাটা ঘটে, আমি এখানে আজকে দেখতে পাচ্ছি। চ ওয়াও, অপূর্ব 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 অপূর্ব। জাস্ট ফ্যাবুলাস, আর কিছু বলার নেই, কোনো রকম ওয়ার্ড নেই ডেসক্রাইব করার মতো। আর এদিকে বিছিয়ে রয়েছে ভ্যালিটা। চলো বাকিটুকু উঠে পড়ি। একটা ছোট্ট মন্দির,
নিচে উপত্যকা। এমন একটা জায়গাতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যার বাঁদিকে একটা উপত্যকা আর ডান দিকে আর একটা উপত্যকা, তার মাঝখানে একটা ছোট্ট টেবিল টপ, তার মধ্যে পিছনে মন্দির, এদিকে কতগুলো পাথরের আউটক্রপ, আর চতুর্দিকে একটা বুনো গন্ধ, আর কিচ্ছু নেই। ফ্যাবুলাস। অনেক 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 বছর বাদে এই ফিলিংসটা আমার কাছে ফিরে আসছে, যেটা একসময় আমার প্রতিনিয়ত সঙ্গী ছিল। একটু অপেক্ষা করব দলের বাকিরা এসে পৌঁছানোর জন্য। সকলের সঙ্গে ব্যাপারটা শেয়ার করে নিতে না পারলে, যেমন আপনাদের সঙ্গে শেয়ার করে না নিতে পারলে আমার ভালো লাগে না, ঠিক তেমনি বাকিদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। সবাই আসুক, একসঙ্গে বসি, একটু সূর্যাস্ত দেখি, তারপরে আবার ফিরে যাব। এটাই আমার পিছনে দেখা যাচ্ছে কি, আমি অ্যাকচুয়ালি খুব একটা ভালো জায়গায় দাঁড়িয়ে নিই এই মুহূর্তে। যে পাথরগুলো আছে বড় বড় নাইস, আর হ্যাঁ নাইসের ক্রিস্টালাইন চাঙ্ক, সেগুলো একটার উপর একটা পড়ে এই ধরনের একটা গুহা তৈরি করেছে। এটাকেই বলা হয় মা গাররাসিনীর গুহা। তবে এখানে আরও একটা গুহার উপস্থিতির কথা আমি শুনেছি, আমি একটু নিচে নেমে দেখব। আপাতত এটা দেখাই। এই যে এগুলো কিন্তু নিচটা পুরো ফাঁকা, একদম নিচে অনেক নিচ পর্যন্ত গাছের শিকড় মাথা দেখা যাচ্ছে সমস্ত, আর এর ওপরেই চাইগুলো পড়ে এই জিনিসটা তৈরি হয়েছে। দেখি এই জিনিসটা এই না ঝুলন্ত পাস করে। মামা তুমি এই পাশটা সরে এসে দাঁড়াও, ধারের দিকে যাচ্ছ, পড়ে গেলে কি হয়ে যাবে? দাঁড়াও, ওটা ডেড এন্ড। খুব সাবধান, এই পাথরগুলো কিন্তু ভীষণ একদম ছুরির মতো ধারালো। দেখ আমার এত শক্ত মাউন্টেন বুট কেটে গেল লেগে, হাতে লাগলে হাত কেটে যায় এমন অবস্থা। ভিতরে ছুঁচোর আওয়াজ শোনা যাচ্ছে। ওরে বাবা, এর নিচে অনেকটা। নিচে প্রচুর বাদুড়। বসে কেভের ভিতরে বসে আছি, ওপরে এই যে সিলিং ঝুলছে, গাছের শিকড়গুলো ধরে রয়েছে, এই যে পিছনে দেওয়াল কেভের। আর শুধু তাই নয়, ওই যে বলছিলাম বড় বড় চাই পড়ে তৈরি হয়েছে জায়গাটা। এই যে এটা অ্যাকচুয়ালি আর একটা গুহার আমি সিলিং এর একটা ওপেনিং দিয়ে দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি নিচের গুহাটা অনেক বড়, এর থেকেও বড়, এবং ভেতরে প্রচুর বাদুড় ওড়াউড়ি করছে, তাদের শব্দও শুনতে পাওয়া যাচ্ছে। আমি কোথায় দাঁড়িয়ে আছি সেইটা আগে একটুখানি পরিষ্কার করে দেখাই, তারপরে বাকিটা দেখাবো। জাস্ট আমার পায়ের থেকে আরেক পা এগোলেই সোজা নিচে চলে গেছে অলমোস্ট 600 ফিট। নিচে অনেক গাছের মাথাগুলো দেখতে পাচ্ছি। ওই দূরে তারাফেনী নদীর উপরে যে ড্যাম, তার থেকে আলো ব্লিঙ্ক করছে। আর যে কারণে এখানে নেমে এলাম সেটা এবার পরিষ্কার করে বলি। সেটা হচ্ছে যে গারাসিনী পাহাড়ের গুহার কথা বলেন, ওপরে একটা গুহা আমি দেখালাম, সেটা অ্যাকচুয়ালি কিছুই না, একটা বড় যে ন্যাচারাল ওয়াল দুটো তৈরি হয়েছে ডিসইন্টিগ্রেশন, ব্লক ডিসইন্টিগ্রেশনের ফলে, তার মধ্যে একটা আর একটা বড় যেটাকে আমরা চোখ নাট বলি,
সেইভাবে চোক স্টোন হিসেবে পড়ে গেছে, দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। এই যে আমাদের এই যে একটা ওয়াল আর এইদিকে একটা ওয়াল, তার মাঝখানে এই পাথরটা, এটা একটা চোক স্টোন হিসেবে দাঁড়িয়ে গেছে এবং তার ফলে অ্যাকচুয়ালি একটা বিরাট গুহা সৃষ্টি হয়েছে। এবং আমি যতদূর শুনেছিলাম যে এখানে একটা রক কাট শেল্টার রয়েছে, আমি খুব নিশ্চিন্ত নই, যারা জানেন তারা আরো পরিষ্কার করে এটা বলতে পারেন। তবে এর ফরমেশনটা দেখে মনে হচ্ছে ন্যাচারাল যে কেভ তাকে একটু বসবাসের উপযোগী হয়তো করে নেওয়া হয়েছিল, কারণ এখানে কয়েকটা লেয়ার্স তৈরি হয়েছে এবং সেগুলোকে একটু ফ্ল্যাটেন করা হয়েছে সেটা মনে হচ্ছে। তবে এগেন এখানে পৌঁছানোটা বেশ শক্ত, এটা বোঝা যাচ্ছে। কিন্তু যদি কেউ এখানে আশ্রয় নিতে চায়, খুব সুন্দর উপরের দিকের কয়েকটা ফাটল আছে, সেগুলোকে যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে যতই বৃষ্টি পড়ুক, ঝড় জল হোক, কোনো রকমের সমস্যা হবে না। ফলে এটাই সেই রক কাট শেল্টার কিনা আদিম মানুষের, আমার জোর দিয়ে আমি বলতে পারছি না, তবে আমার ধারণা এটাই সেইটা। হাই, পরের দিন সকাল 10টা বেজে গেছে, এসেছি ঘাগরা। এখানে ঝর্ণা বলে, কিন্তু এই মুহূর্তে সেটাকে ঝর্ণা বলে বোঝার খুব একটা উপায় নেই। অ্যাকচুয়ালি বেশ কিছু বেডরক এখানে ওপেন হয়েছে, যেখান দিয়ে তারাফেনী নদীটা একটা ছোট্ট গর্জ, খুব ছোট আকারে হলেও গর্জ তৈরি করে গেছে। অ্যাকচুয়ালি এগুলোকে যদি খুব ভালো করে ক্যাটার করা যায়, সত্যি আরও এখানে ট্যুরিজমের উন্নতি হতে পারে। জায়গাটা পিকনিক স্পট হয়েই রয়ে গেছে, আর কিছু হয়নি। মার্বেল রক ঘুরে দেখেছি আমি, আপনারাও যারা দেখেছেন তারা জানেন, তার সঙ্গে তুলনায় আমি যাচ্ছি না, কিন্তু মার্বেল রককে যেভাবে ক্যাটার করা গেছে, এখানের এই ব্ল্যাক রককেও হয়তো সেভাবে ক্যাটার করার একটা সুযোগ রয়েছে আমাদের সামনে। যদি হয় ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আবার আসবো দেখতে। তো জায়গাটা নির্জন থাকে যতক্ষণ, ততক্ষণ নিশ্চয়ই খুব সুন্দর থাকে। আশপাশে ওই পিকনিকের ফলে যে ধরনের আবর্জনা তৈরি হয় সেটা খুব পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছি, যেটা আমার একেবারেই পছন্দ নয়। এখানে যেটা হয়েছে মূলত খুব ইন্টারেস্টিং কতগুলো রক ফিচার্স তৈরি হয়েছে। যে বেড রকটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে, সেই বেড রকটা অ্যাকচুয়ালি আর্কিয়ান যুগের একটা রায়োলাইটের ইনফিউশন বলেই আমার মনে হচ্ছে, নট শিওর, কিন্তু তার মধ্যে পিম্পলস ফর্মেশন হয়েছে। এই পিম্পলস ফর্মেশনটা একটু অন্য রকমের। এটা মানে আগে জল ছিল বা বর্ষার সময়, মানে রেগুলার বেসিস ঘুরতে 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 এই যে পিম্পলস ফর্মেশনটা, এগুলো সম্পর্কে আরো বিস্তারিত না গবেষণা করে বলা মুশকিল। এইখানে যেটা খুব ভালো দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে পটহোলস ফর্মেশন। পটহোলসগুলো কি হয়, যে সাধারণত বেড রকের মধ্যে কোনো একটা দুর্বল অংশ, সেটা হতে পারে একটা নচ, একটা ছোট ফাটল হতে পারে, বিশেষ করে যেখানে আমরা দেখি যে এই ধরনের যে জয়েন্টসগুলো আছে, এই যে জয়েন্টসগুলো আছে, এই জয়েন্টসগুলোর যেখানে এইরকম ক্রিস ক্রস করে, এই যে ক্রস পয়েন্টগুলো থাকে, এখানে একটা সাধারণত দুর্বল অংশ তৈরি হয়। এই জায়গাটাতে যখন কি হয়, এরকম কোনো ছোট নুড়ি, খুব ছোট নুড়ি বর্ষাকালে জলের সঙ্গে এসে যখন এখানে ঢুকে যায়, তখন এখানে একটা ওই যেটাকে আমরা চার্নিং অ্যাকশন বলি, যেভাবে আমাদের দুধের মধ্যে থেকে ডান্ডাগুলোকে ঘুরিয়ে মাখন তৈরি করা হয়, ঠিক সেইভাবে চার্নিং হয়। চার্নিং হয়ে এই জায়গাটাতে একটা ঘষে ঘষে এরকম গর্তর সূচনা হয়, ছোট একটা গর্ত। সেই ছোট গর্তটাই আরও যখন একটু বড় হয়ে গেল, সেখানে একটু বড় নুড়ি একটা ঢুকে সেই একইভাবে চার্নিং অ্যাকশনটা করতে থাকে। দ্যাটস ওয়াই এই ধরনের ফিচার্সগুলো তৈরি হয়। এগুলোকে আমরা বলি পটহোলস। কি অপূর্ব একটা সৃষ্টি! কেন পটহোলস? এই যে হাঁড়ি যেমন থাকে, ভিতর দিকের একটা গাটা অনেকটা ডেপথ থাকে, দেখা যাচ্ছে আমার হাতটাকে, তো এটা এরকম ডেপথ একটা তৈরি হয়ে যায়, ঠিক যেন একটা হাঁড়ি বসানো আছে বা কলসি বসানো আছে। আর এটাই যখন বড় হতে হতে মিশে যায়, তখন এই ধরনের ফর্মেশনগুলো তৈরি হয়। এই ফর্মেশনগুলো তখন দেখতে পাওয়া যায়। পটহোলসগুলোকে আরো সুন্দরভাবে যদি একটু দেখি, এই যে বিভিন্ন স্তরে পটহোলসগুলো তৈরি হয়েছে। এখানে একটা লেয়ার, এটা আবার বড় হতে হতে ওইখানে নেমে গেছে,
ভেতরে এখানে আর একটা, এইটার মধ্যে আবার কিছু পটলসের মধ্যে ডিপোজিশন হয়েছে, প্রচুর মাটি জমে আছে। আর এইখানে পটলসের যে এন্ডটা সেটা ব্রিজ করে গেছে, গিয়ে দুটো মার্চ করে গেছে। ঠিক এইভাবেই মার্চ করতে করতে এই ধরনের বড় বড় গর্তগুলো, এই আরও লার্জার হোলসগুলো তৈরি হয়েছে এই সমস্তগুলো। এবং পুরোটাই এই রকটা যদিও লাইটের উল্টো দিকে হয়ে যাচ্ছে, এই যে ক্রিসক্রস ফরমেশনগুলো হয়ে রয়েছে না, এগুলো থেকে বোঝা যাচ্ছে এটা বারবার এই সমস্ত জায়গা কিন্তু পরিবর্তনের সম্মুখীন হয়েছে। অর্থাৎ এখানে লোকালাইজ যে চেঞ্জেস হয় আর কি, মেটামরফিজম হয়, লোকালাইজ মেটামরফিজম, অর্থাৎ প্রবল এখানে ফল্টিং হয়েছে, ফোল্ডিং হয়েছে, ওয়ার্পিং হয়েছে। তার ফলে এই ধরনের যে এর মধ্যে যে মিনারেলসগুলো সেগুলো গলিত হয়েছে, সেগুলো আবার ফ্লো হয়েছে, তাদের মধ্যে এই ধরনের ক্রস ব্রিডিংস হয়ে গেছে। এবং এই যে প্রচুর শিয়ার্সগুলো রয়েছে, এটা দেখলে এটা বোঝা যাচ্ছে। আর এখানে জলটাও অদ্ভুত সুন্দর নীল একটা আভা তৈরি করেছে, পরিষ্কার জল নিচটা পর্যন্ত দেখা যাচ্ছে। সুন্দর। ওই পাশের জয়েন্ট ব্লকগুলো ব্লক ডিসইন্টিগ্রেশন হচ্ছে। এই পুরো জায়গাটা মূলত বেসল্টিক, তার মধ্যে মধ্যে রায়োলাইটের ইনক্লুশন হয়েছে। সেগুলো বেসল্টের মধ্যে থেকে একটা রায়োলাইটের লাইন তৈরি হয়ে গেছে, আর সম্ভবত সেইখানেই বাধা পেয়ে নদীটা লাফাচ্ছে, সেখান থেকে এই ধরনের ঝর্ণাটা তৈরি হচ্ছে। এনিওয়ে ভীষণ ইন্টারেস্টিং জায়গা, যে কোনো জিওলজিস্টের জন্য অত্যন্ত ইন্টারেস্টিং জায়গা। এই জাস্ট এখানে একটা ডাউন রয়েছে, এই মুহূর্তে একেবারে বসে আছি ঘাগড়া ঝর্ণার সামনে। দেখুন, ঝর্ণা বলতে এখন যদি আপনি এক্সপেক্ট করেন যে বিরাট একটা উঁচু থেকে জলপ্রপাত, তাহলে ভুল হচ্ছে। কারণ মেদিনীপুরে, পুরুলিয়াতে ঝর্ণা বলতে খুব ছোট্ট ছোট্ট যে সোঁতাগুলো, তার ছোট ছোট লাভকে বোঝায়। আর তার মধ্যে যে একটা অসাধারণ সৌন্দর্য আছে, সেটা যে জানি সে খুঁজে নিতে পারবে। তো মন্দ না, সুন্দর। আর এখানে সব থেকে যেটা আমার অ্যাজ এ জিওগ্রাফার যেটা মনে হচ্ছে, অত্যন্ত সুন্দর জায়গাটা। যদি একটা জিওগ্রাফিক এক্সপ্লোরেশনের জন্য, জিওলজিস্টদের জন্য তো নিশ্চয়ই, জিওগ্রাফিক এক্সপ্লোরেশনের জন্য ভীষণ সুন্দর। অনেক কিছু করার সুযোগ আছে। জানি না ভবিষ্যতে এখানকার স্থানীয় মানুষরা কতটা এটার সুবিধা নিতে পারবে। তো এই মুহূর্তে আমরা এটাকে এনজয় করতেই পারি। জলটাও বেশ পরিষ্কার, পটলসগুলো সব কিছু মজাদার। সবসময় যে বুঝতেই হবে বিষয়টাকে তা নয়,